আজকের ভিডিওটা শুরু করছি একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। আমাদের কষ্ট করে রোজগার করা টাকা আমরা কোথায় রাখবো? এফডিতে, মিউচুয়াল ফান্ডে নাকি স্টকে? এই প্রশ্নের উত্তর বোঝানোর জন্য আমি আপনাদের একটা গল্প বলবো। 3 বন্ধুর গল্প। 3 জনেই কলকাতায় থাকে, একই রকম চাকরি করে, আর একই দিনে তারা সিদ্ধান্ত নেয় প্রতি মাসে 10,000 টাকা করে ইনভেস্ট করবে। তাদের নাম অমন, ভরত এবং চিরাগ। অমন একটু সেফ প্লেয়ার, সে কোনো রিস্ক নিতে চায় না। ভরত একটু ব্যালেন্সড, সে চায় টাকা বাড়ুক কিন্তু খুব বেশি টেনশন না থাকুক। আর চিরাগ, সে রিস্ক নিতে রাজি, কারণ সে বড় রিটার্ন চায়। প্রথমে আসি অমনের কথায়। অমন ঠিক করলো সে তার টাকা ফিক্সড ডিপোজিটে রাখবে, ব্যাংকের এফডিতে, যা নিয়ন্ত্রিত হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা। তার যুক্তি কিন্তু খুব সোজা, আমার টাকা সেফ থাকলেই হলো। সে প্রতি মাসে 10,000 টাকা করে এফডিতে রাখতে শুরু করলো। প্রতি বছর সে 6 থেকে 7% রিটার্ন পাচ্ছিল, যা 2025-26 সালে বেশিরভাগ ব্যাংকেই দেখা যাচ্ছে। সে খুব খুশি, কারণ তার টাকা কমছে না, ঝুঁকিও নেই, আর সে নিশ্চিন্তে ঘুমাতে পারছে। কিন্তু একটা সমস্যা ছিল, যেটা সে প্রথমে বুঝতে পারেনি। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। ধরুন, আজ যে জিনিস 100 টাকায় পাওয়া যায়, কয়েক বছর পরে সেটা 140 থেকে 150 টাকা হয়ে যায়। মানে আপনার টাকা বেড়েছে কিন্তু আপনার ক্রয় ক্ষমতা কমে গেছে। 10 বছর পর অমন দেখলো তার টাকা বেড়েছে ঠিকই, কিন্তু তেমন কিছু বড় হয়নি। সে তার টাকা রক্ষা করেছে কিন্তু বড় কিছু করতে পারেনি। এবার আসি ভরতের গল্প। ভরত একটু স্মার্টভাবে চিন্তা করলো। সে জানে এফডি খুব সেফ, কিন্তু খুব ধীরে ধীরে বাড়ে। তাই সে মিউচুয়াল ফান্ডকে বেছে নিল, যা নিয়ন্ত্রিত হয় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার দ্বারা। সে এসআইপি শুরু করলো, প্রতি মাসে 10,000 টাকা। সে নিজের থেকে স্টক বাঁচেনি, বরং এক্সপার্টদের হাতে দায়িত্ব দিয়ে দিয়েছে। প্রথম 2-3 বছরে বাজার কিন্তু ওঠা নামা করলো। 2020 মতো সময় বাজার কিন্তু পুরো পড়ে গেছিল, আবার সেটা পরে দ্রুত উঠে গেছিল। এই ধরনের ঘটনা আজও কিন্তু মাঝে মাঝে হয়ে থাকে। কখনো তার পোর্টফোলিও লসে গেল, কখনো ভালো প্রফিট হলো। কিন্তু ভরত একটা জিনিস করলো, সে কিন্তু থেমে থাকেনি। সে নিয়মিত ইনভেস্ট করতে থাকলো। 10 বছর পরে সে দেখলো তার টাকা অমনের চেয়ে অনেক বেশি বেড়েছে। গড়ে 10 থেকে 12% রিটার্ন তার ইনভেস্টমেন্টকে ভালোভাবে কম্পাউন্ড করেছে। ভরত বুঝলো কনসিস্টেন্সি বিটস টাইমিং। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং চরিত্র, চিরাগের কাছে। চিরাগ সরাসরি স্টক মার্কেটে ঢুকে পড়লো। সে কোম্পানির শেয়ার কিনতে শুরু করলো, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, টাটা কনসালটেন্সি সার্ভিসেস ইত্যাদি। শুরুটা কিন্তু সহজ ছিল না। প্রথম দিকে সে ভুল স্টক কিনলো, ইউটিউব দেখে ইনভেস্টমেন্ট করলো, আর কিছু টাকা কিন্তু সে লসও করলো। একসময় সে প্যানিক করে সব শেয়ার বিক্রি করে দিল, যেটা অনেক নতুন ইনভেস্টররা করে থাকে। কিন্তু এখানে তার গল্প বদলে যায়। সে শেখা শুরু করলো কোম্পানি কিভাবে কাজ করে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি, লং টার্ম ইনভেস্টমেন্ট কি। ধীরে ধীরে সে ভালো কোম্পানিতে ইনভেস্ট করতে লাগলো এবং দীর্ঘ সময় ধরে সে সেটাকে ধরে রাখ। 10 বছর পর চিরাগের পোর্টফোলিও সবচেয়ে বেশি গ্রো করলো, কিন্তু এই গ্রোথের পিছনে ছিল তার ধৈর্য, শেখা আর মানসিক শক্তি। এখন 3 জনকে একসাথে দেখুন। অমন এফডি, সেফ কিন্তু সবচেয়ে কম গ্রোথ। ভরত মিউচুয়াল ফান্ড, ব্যালেন্সড কিন্তু স্টেডি গ্রোথ। আর চিরাগ স্টক, হাই রিটার্ন কিন্তু রিস্ক জার্নি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো কোনটা বেস্ট। এখন এর উত্তর একটাই, যেটা আপনার জন্য ঠিক। যদি আপনি রিস্ক নিতে না পারেন, তাহলে স্টক মার্কেটে ঢুকলে আপনি প্যানিক করবেন। আর যদি আপনি শুধু এফডি করেন, তাহলে হয়তো পরে মনে হবে আরও ভালো কিছু করতে পারতাম। স্মার্ট ইনভেস্টররা কি করে জানেন? তারা 3টেকেই কিন্তু ব্যবহার করে। তারা কিছু টাকা এফডিতে রাখে সেফটির জন্য, আর কিছু টাকা মিউচুয়াল ফান্ডে রাখে গ্রোথের জন্য, আর কিছু টাকা স্টকে রাখে হাই রিটার্নের জন্য। আজকের দিনে 2026-এ দাঁড়িয়ে শুধু সেফ খেলা খেললে চলবে না, আবার অন্ধভাবেও রিস্ক নিলে হবে না। শেষে একটা লাইন মনে রাখুন, যদি আপনার টাকা ইনফ্লেশনকে হারাতে না পারে, তাহলে আপনি আসলে হারছেন। তাই ছোট থেকে শুরু করুন, নিয়মিত ইনভেস্ট করুন, আর সময়কে কাজ করতে দিন। এখন আপনি বলুন, আপনি কে? অমন, ভরত নাকি চিরাগ?